আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আসলে এই কঠিন সময়ে আমাদেরকে ভালো থাকতে হবে। আমাদের কোনো অবস্থাতেই উদ্বিগ্ন হওয়া চলবে না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আমাদের প্রিন্সিপাল স্যার এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। তোমরা সবাই স্যারের জন্য দোয়া করবে। আমরা গত ক্লাসে যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম অনুমান প্রধানত দুই প্রকার, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান। অবরোহ অনুমানে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণায় পদার্পণ করি। আমরা এখানে সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে গমন করি। অবরোহ অনুমানের যে সিদ্ধান্তটি সেটি কখনোই আশ্রবাক্যের সমান ব্যাপক বা কম ব্যাপক, কিন্তু কখনোই বেশি ব্যাপক নয়। আমরা একটা উদাহরণ লিখলে তোমরা বিষয়টা সহজেই বুঝতে পারবে। সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। এটি একটি অবরোহ অনুমান। এটা একটা যুক্তি। এই যুক্তিতে তিনটা বাক্য আছে, দুটো আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত। সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক। যেমন এখানে ছিল সকল মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষের মরণশীলতার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে রহিম হয় একজন মানুষ এবং সিদ্ধান্তে আসছে রহিম হয় মরণশীল। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বাক্যটি কম ব্যাপক, অর্থাৎ অনুমানের গতি এখানে নিম্নমুখী। এখন আমরা আলোচনা করব অবরোহ অনুমানের প্রকারভেদ নিয়ে। অবরোহ অনুমান প্রধানত দুই প্রকার, একটা মাধ্যম অনুমান আর একটা অমাধ্যম অনুমান। প্রথমে আমরা আলোচনা করব অমাধ্যম অনুমান নিয়ে। যে অবরোহ অনুমানে একটা মাত্র আশ্রয় বাক্য এবং একটা মাত্র সিদ্ধান্ত, সেটাকে বলা হয় অমাধ্যম অনুমান। এখানে একটা মাত্র আশ্রয় বাক্য, একটা মাত্র সিদ্ধান্ত, এবং এই আশ্রয় বাক্যটা থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হয়। যেহেতু এখানে কোনো মাধ্যম নেই, সেজন্য এটাকে বলা হয় অমাধ্যম অনুমান। আমরা আবারও অমাধ্যম অনুমানের একটা উদাহরণ এখানে ছোট করে লিখি, তাহলে পাশে এটা মাধ্যম অনুমান থেকে যাবে। সকল মানুষ হয় মরণশীল, মরণশীল কোনো মানুষ নয় অমরণশীল। এখানে আশ্রয় বাক্য একটি এবং সিদ্ধান্ত একটি। যেহেতু কোনো মাধ্যম এখানে নেই, সেজন্য এটাকে বলা হয় অমাধ্যম অনুমান। এবার আমরা আলোচনা করব মাধ্যম অনুমান নিয়ে। যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। আগে আমরা যে অবরোহ অনুমানের উদাহরণটা দিয়েছিলাম, এটাকে আমরা মাধ্যম অনুমান বলতে পারি। তার কারণ এখানে দুটো আশ্রয় বাক্য আছে এবং একটা সিদ্ধান্ত, এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবেই নিশ্চিত হয়েছে। এবং সকল মানুষ হয় মরণশীল, রহিম যেহেতু একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল।
তাহলে আমরা পার্থক্যটা যেটা মূল পার্থক্য হচ্ছে মাধ্যম অনুমানে 2 বা ততোধিক আশ্রয় বাক্য থাকে এবং 2 বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়। আর অমাধ্যম অনুমানে একটা মাত্র আশ্রয় বাক্য আর একটা মাত্র সিদ্ধান্ত। এখানে যে অনুমানের যে যাত্রাপথ সেটা খুবই সংক্ষিপ্ত। এখন আমরা পড়ব মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য। আমরা মাধ্যম এবং অমাধ্যম অনুমানের যে সংজ্ঞা এবং উদাহরণ সেটা যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে কতগুলো পার্থক্য সুস্পষ্ট হবে। 1 নম্বরে আমরা বলতে পারি যে মাধ্যম অনুমান হলো সেরকম অনুমান যেখানে 2 বা ততোধিক আশ্রয় বাক্য থাকে আর 2 বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়। আর অমাধ্যম অনুমান হলো সেই অনুমান যেখানে একটা মাত্র আশ্রয় বাক্য থাকে আর একটা মাত্র সিদ্ধান্ত থাকে এবং এই একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হয়। 2 নম্বরে আমরা বলতে পারি অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা 2টা, অর্থাৎ একটা আশ্রয় বাক্য আর একটাই সিদ্ধান্ত। কিন্তু মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা কমপক্ষে 3টা, অর্থাৎ 2টা আশ্রয় বাক্য থাকবে আর একটা সিদ্ধান্ত থাকবে, 2টার বেশিও আশ্রয় বাক্য থাকতে পারে। তারপর আমরা বলতে পারি 3 নম্বরে যে অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়। অনেক যুক্তিবিদ মনে করেন অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়, কারণ এখানে জানা থেকে অজানে যাওয়ার কোনো অবকাশ নেই। এখানে জ্ঞাত সত্য থেকে আমরা অজ্ঞাত সত্যে যেতে পারি না, সেজন্য অমাধ্যম অনুমানকে খাঁটি অনুমান বলতে রাজি নন অনেক যুক্তিবিদ। কিন্তু মাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান, কারণ এখানে জানা থেকে অজানায় যাওয়া যায়। এ হচ্ছে আমাদের মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের পার্থক্য। এখন আমরা পড়ব অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য। আমরা পার্থক্য যেরকম সংজ্ঞা যদি ভালো করে বুঝি, উদাহরণটা যদি চিনি, তাহলে পার্থক্য যেরকম সহজে করা যাবে, ঠিক সেরকম অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো আমরা সেভাবেই বের করতে পারব। 1 নম্বরে অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান। অবশ্যই এটা একটা অবরোহ অনুমান, কারণ আমরা দেখেছি প্রথমেই যে অবরোহ অনুমান প্রধানত 2 প্রকার, একটা অমাধ্যম অনুমান আর একটা মাধ্যম অনুমান। তো সেখান থেকে আমরা বলতে পারি যে অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান। 2 নম্বরে আমরা বলতে পারি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য মাত্র একটি, কারণ আমরা দেখেছি অমাধ্যম অনুমানে যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত, এখানে একটা মাত্র আশ্রয় বাক্য আর একটা মাত্র সিদ্ধান্ত। 3 নম্বরে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত, যেহেতু একটা আশ্রয় বাক্য আর একটা সিদ্ধান্ত, সেজন্য যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত। 4 নম্বরে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে, অর্থাৎ আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটাও সত্য হবে, আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটাও মিথ্যা হবে। অমাধ্যম অনুমান সিদ্ধান্ত একটি নতুন যুক্তি বাক্য না। অমাধ্যম অনুমানে যে বাক্যটি, সিদ্ধান্তে যে বাক্যটি বলা হয়, অনেক যুক্তিবিদ মনে করেন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে, যে আশ্রয় বাক্য আছে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় মাত্র, এখানে নতুন কোনো কিছু নেই। সেজন্যই বলা হয়ে থাকে যে অমাধ্যম অনুমানের একটি নতুন যুক্তি, অমাধ্যম অনুমানের যে সিদ্ধান্তটা সেটা একটা নতুন যুক্তি বাক্য নয়, এটা আশ্রয় বাক্যেরই আরেকটা রূপান্তর মাত্র। অনুমানের একটি প্রক্রিয়া হিসাবে অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়, যেহেতু এখানে জানা থেকে অজানায় যাওয়া যায় না, সেই জন্যই অনেক যুক্তিবিদ মনে করেন অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়। এবং সবশেষে আমরা বলতে পারি অমাধ্যম অনুমান খাঁটি অনুমান না হলেও অনুমানের একটা প্রক্রিয়া হিসেবে, একটা প্রকার হিসেবে এটা একেবারেই মূল্যহীন নয়। এই হচ্ছে আমাদের অমাধ্যম অনুমানের কিছু বৈশিষ্ট্য। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় অবরোহ অনুমান। অবরোহ অনুমান প্রধানত 2 প্রকার, একটা মাধ্যম অনুমান আর একটা অমাধ্যম অনুমান। আমরা মাধ্যম অনুমান কাকে বলে, অমাধ্যম অনুমান কাকে বলে এবং সেগুলো উদাহরণ দেখেছি। আমরা আরও দেখেছি মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের পার্থক্য। এখন আমরা দেখলাম অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা দেখি অমাধ্যম অনুমানের প্রকারভেদ। অমাধ্যম অনুমান অনেক প্রকারের হতে পারে। যুক্তিবিদেরা মোটামুটি 10 প্রকার অমাধ্যম অনুমানের কথা বলেছেন, কিন্তু আমরা এখানে 2 প্রকার অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আবর্তন আর একটা প্রতিবর্তন। একটা আবর্তন
আরেকটি হচ্ছে প্রতিবর্তন। আমি আবারও বলছি, অমাধ্যম অনুমান 10 প্রকার, কিন্তু আমরা 10 প্রকার আলোচনা করব না। আমরা 2 প্রকার অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আবর্তন আর একটা হচ্ছে প্রতিবর্তন। শিক্ষার্থীবৃন্দ, আবর্তন এবং প্রতিবর্তন বোঝার আগে আমাদেরকে যুক্তি বাক্য কয় প্রকার এবং যুক্তি বাক্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্যক্ততার একটা বিষয়, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। যুক্তি বাক্য 4 প্রকার। যুক্তি বাক্যকে 4 ভাগে দেখানো যেতে পারে। 1 নম্বর এ বাক্য, 2 নম্বর ই বাক্য, 3 নম্বর আই বাক্য, 4 নম্বর ও বাক্য। এ বাক্য হলো সার্বিক, এটা সংক্ষেপে, এ ই আই ও হচ্ছে সংক্ষেপে বা এটা সাংকেতিক ভাষা। এটার যদি আমরা পুরাটা বলি তাহলে হবে, এ বাক্য হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য। সার্বিক সদর্থক যুক্তি বাক্য। ই বাক্য হচ্ছে সার্বিক নর্থক যুক্তি বাক্য। সার্বিক নর্থক যুক্তি বাক্য। আই বাক্য হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য। বিশেষ সদর্থক যুক্তি বাক্য। এবং ও বাক্য হচ্ছে বিশেষ নর্থক যুক্তি বাক্য। বিশেষ নর্থক যুক্তি বাক্য। এখন সার্বিক সদর্থক যুক্তি বাক্য কোনটা? সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয়, সকল মানুষ হয় মরণশীল, এটাকে বলা হয় সার্বিক সদর্থক যুক্তি বাক্য। কারণ এখানে সকল মানুষ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়েছে, যার কারণে এটাকে বলা হয় সার্বিক এবং সদর্থক, অর্থাৎ সকল সম্পর্কে স্বীকার করা হয়েছে, সেই জন্য এটা সার্বিক সদর্থক যুক্তি বাক্য। তারপর সার্বিক নর্থক যুক্তি বাক্য, কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ নয় অমর, এটা সকল মানুষ সম্পর্কে এখানে অস্বীকার করা হয়েছে, অর্থাৎ কোনো মানুষই অমর নয়, সকল মানুষই মরণশীল। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সার্বিক নর্থক যুক্তি বাক্যের চিহ্ন হচ্ছে কোন এবং নেগেটিভ, অর্থাৎ না বোধক একটা চিহ্ন থাকবে। কোনো এবং নয় এই কথাটা থাকবে, কোনো মানুষ নয় অমর। তারপর বিশেষ সদর্থক যুক্তি বাক্য, কোনো কোনো ফুল হয় লাল। কোনো কোনো ফুল হয় লাল, অর্থাৎ সকল ফুল লাল নয়, কোনো কোনো ফুল লাল। এখানে বিশেষ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়েছে, সমগ্র ফুল সম্পর্কে না, ফুলের অংশ বিশেষ সম্পর্কে বলা হয়েছে যে কোনো কোনো ফুল হয় লাল। আর বিশেষ নর্থক যুক্তি বাক্য যদি আমরা বলি তাহলে কোনো 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 ফুল নয় সাদা, অর্থাৎ সকল ফুল, কোনো কোনো ফুল সাদা নয়। তাহলে সকল এবং হয় এই শব্দটা দেখলে আমরা বুঝবো এটা এ বাক্য, অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তি বাক্য। কোনো এবং নয় এই কথাটা দেখলে আমরা বুঝবো এটা ই বাক্য, অর্থাৎ সার্বিক নর্থক যুক্তি বাক্য। আর কোনো কোনো এবং হয় এই কথাটা থাকলে আমরা বুঝবো এটা বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আর কোনো কোনো এবং নয় এই দুইটা বিষয় থাকলে আমরা বুঝবো এটা বিশেষ নর্থক যুক্তি বাক্য। তো এই বাক্যগুলো যদি আমরা ভালো করে না চিনি তাহলে আবর্তন এবং প্রতিবর্তন এই বিষয়গুলো আমরা বুঝবো না, সেই জন্য এই বাক্যগুলো আমরা আলোচনা করছি। তাহলে যুক্তি বাক্য 4 প্রকারের, এ ই আই ও। এখন এ বাক্যে কোন কোন পদ ব্যাপ্য? আমরা জানি একটা যুক্তি বাক্যের 3টা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয় আর একটা সংযোজক। তাহলে উদ্দেশ্য একটা পদ, বিধেয় আর একটা পদ। এ বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য। এ বাক্যের অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। ই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় দুইটাই ব্যাপ্য, উদ্দেশ্য পদও ব্যাপ্য, বিধেয় পদও ব্যাপ্য। আই বাক্যের কোনো পদই ব্যাপ্য নয়, উদ্দেশ্য পদও অব্যাপ্য, বিধেয় পদও অব্যাপ্য। এবং উ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এই বিষয়গুলো জানার পর, বুঝার পর তারপরে আমাদেরকে আবর্তনে যেতে হবে। এখন আমরা আলোচনা করব
আবর্তন নিয়ে। তাহলে এখানে এটা হচ্ছে একটা আবর্তনের উদাহরণ, এটা একটা অমাধ্যম অনুমান, সেই জন্য একটা মাত্র আশ্রবাক্য এবং একটা মাত্র সিদ্ধান্ত। এখন আমরা যদি এই বাক্য, প্রথম বাক্যটা আমরা খেয়াল করি, কোনো মানুষ নয় নিখুঁত। দ্বিতীয় বাক্যটা আমরা, এটা হলো আশ্রবাক্য আর দ্বিতীয়টা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রবাক্যটা হলো কোনো মানুষ নয় নিখুঁত, সিদ্ধান্তটা কোনো নিখুঁত জীব নয় মানুষ। অর্থাৎ আশ্রবাক্যে যেটা বিধেয় ছিল, সিদ্ধান্তে এসে সেটা উদ্দেশ্য হয়ে গেছে, এবং আশ্রবাক্যে যেটা উদ্দেশ্য ছিল সিদ্ধান্তে সেটা বিধেয় হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব, মানে সংজ্ঞা দিব যে আবর্তন কাকে বলে। যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন করে নতুন একটা সিদ্ধান্ত গঠন করা হয় তাকে বলা হয় আবর্তন। আমরা দেখো, এটা একটা প্রদত্ত বাক্য এটা, এবং এই প্রদত্ত বাক্যের উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন করে আমরা আরেকটা বাক্য গঠন করেছি, যেটাকে বলা হয় সিদ্ধান্ত। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় আবর্তন। যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্য বিধের স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে বলা হয় আবর্তন। আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমি আগে তোমাদের সংজ্ঞাটা, উদাহরণটা দিয়ে দিয়েছিলাম যাতে সংজ্ঞাটা তোমাদের কাছে সহজ হয়। অর্থাৎ যে অবরোহ অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে, অর্থাৎ নিয়ম মতো উদ্দেশ্য বিধের স্থান পরিবর্তন করে একটা নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে বলা হয় আবর্তন। এবং এটা হচ্ছে আবর্তনের উদাহরণ। আবর্তনীয় যে আশ্রবাক্য, এটাকে বলা হয় আবর্তনীয়, আবর্তনীয়, এবং সিদ্ধান্তটাকে বলা হয় আবর্তিত, আবর্তিত। একটা হচ্ছে আবর্তনীয়, আশ্রবাক্যকে বলা হয় আবর্তনীয়, এবং সিদ্ধান্তটাকে বলা হয় আবর্তিত। এখন আবর্তনের 4টা নিয়ম আছে। আমি আজকে 4টা নিয়ম আলোচনা করে তোমাদেরকে শেষ করে দিব, কারণ অনেক বেশি একসাথে আলোচনা করলে কিন্তু তোমরা বুঝতে নাও পারো, যেহেতু আমরা সরাসরি তোমাদের সামনে দেখতে পাচ্ছি না। আবর্তনের 4টা নিয়ম আছে, আবর্তনের 4টি নিয়ম। 1 নাম্বার হলো, আমরা যে সংজ্ঞাটা পড়েছি সেখানে আমরা দেখব যে আবর্তনীয়ের উদ্দেশ্যপদটি আবর্তিতের বিধেয় পদ হবে। তারপরে আবর্তনীয়ের বিধেয় পদটি আবর্তিতের উদ্দেশ্যপদ হবে। 3 নাম্বার, আবর্তনীয় এবং আবর্তিত উভয়ের গুণ একই থাকবে। আমরা জানি গুণ অনুসারে যুক্তিবাক্য 2 প্রকার, একটা সদর্থক আর একটা নঅর্থক। গুণ অনুসারে যুক্তিবাক্য 2 রকমের, একটা সদর্থক আর একটা নঅর্থক। আমাদের যে 3 নাম্বার নিয়মটা, সেখানে বলছে যে আবর্তনীয় এবং আবর্তিতের গুণ একই থাকবে। অর্থাৎ প্রথমটা যদি, আশ্রবাক্যটা যদি সদর্থক থাকে তাহলে সিদ্ধান্তটাও সদর্থক থাকবে, এবং আশ্রবাক্যটা নর্থক হলে সিদ্ধান্তটাও নর্থক হবে। এবং 4 নাম্বার হচ্ছে আবর্তনীয় কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না। এবং সে একই কারণে, শুধু 4 নাম্বার নিয়মটা যেন তোমরা বুঝতে পারো সহজে, সেজন্য আমরা যুক্তিবাক্যে যে পদের ব্যাপ্ততা, সেই ব্যাপ্ততাটা আমরা দেখিয়েছি। 4 নাম্বার নিয়মটা হচ্ছে আবর্তনীয় যে পদ অব্যাপ্য, সে পদ আবর্তিতে গিয়ে ব্যাপ্য করা যাবে না। তাহলে আমাদের আবর্তনের 4টা নিয়ম কি? একটা হলো আবর্তনীয়, যেটা আশ্রবাক্য, সেটাকে বলা হয় আবর্তনীয়। আবর্তনীয় উদ্দেশ্য পদটি আবর্তিতে বিধেয় পদ হবে, আবর্তনীয় বিধেয় পদটি আবর্তিতে উদ্দেশ্য পদ হবে। আবর্তনীয় এবং আবর্তিত উভয়ের, আবর্তিত দুইটাই যখন এখানে যদি সদর্থক, আবর্তনীয় যদি সদর্থক হয়
তাহলে আবর্তিতেও সদর্থক হতে হবে, এবং আবর্তনীয় নর্থক হলে আবর্তিতেও নর্থক হতে হবে, অর্থাৎ গুণ একই থাকতে হবে, গুণ পরিবর্তন করা যাবে না। এবং 4 নম্বর হচ্ছে আবর্তনীয় কোনো অব্যপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না। যেমন এখানে আমরা সকল মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষ হচ্ছে ব্যাপ্য পদ আর মরণশীল হচ্ছে অব্যপ্য পদ। তো এরকম করা যাবে না যে মরণশীল পদটা যদি আমি এখানে নিয়ে আসি সেটা কোনো অবস্থাতেই ব্যাপ্য হতে পারবে না, ব্যাপ্য হলে সেটা ভুল হবে। অর্থাৎ আবর্তনীয় কোনো অব্যপ্য পদকে আবর্তিতে এসে সেটা ব্যাপ্য হওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান। আমরা অবরোহ অনুমান কাকে বলে সেটা দেখেছি, অবরোহ অনুমানের উদাহরণ দেখেছি। আমরা দেখেছি অবরোহ অনুমান প্রধানত 2 প্রকার, একটা মাধ্যম অনুমান, একটা অমাধ্যম অনুমান। আমরা মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের পার্থক্য পড়েছি, আমরা অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। তারপর আমরা সবশেষে আমরা আলোচনা করেছি অমাধ্যম অনুমানের যে প্রকারভেদ। আমরা দেখলাম যে 10টা প্রকার আছে, তো আমরা 2টা প্রকার নিয়ে আলোচনা করব। সেখানে একটা হচ্ছে আবর্তন আর একটা প্রতিবর্তন। তো এটা আলোচনা করতে গিয়ে আমরা যুক্তি বাক্যগুলো তোমাদেরকে দেখালাম, এবং যুক্তি বাক্যে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য সেটা আমরা একটু দেখলাম। আশা করি তোমরা বাসায় যদি আরও অনুশীলন করে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো বাকি যে আলোচনা, এই অধ্যায়টা বড়, 5ম অধ্যায় যতটা ছোট এই অধ্যায়টা ততটাই বড়। তো ভয় পাওয়ার কিছুই নেই, আমরা ধাপে ধাপে আলোচনা করব। এবং যেহেতু বিষয়গুলো অঙ্কের মতো অনেকটাই বুঝার বিষয়, মুখস্থের চেয়ে এই বিষয়টা বেশি বুঝার, তোমাদেরকে বেশি বেশি অনুশীলন করতে হবে, বুঝতে হবে। না বুঝলে আমাকে ফোন করতে পারো বা আমাকে অনলাইনেও বলতে পারো যে এটা আমরা বুঝি নাই। আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর যতটা সম্ভব। তো আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ, ভালো থেকো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো।